এএনএম জিএনএম 2025 ইনফরমেশন বুলেটিনটা বেরিয়ে গেছে। টোটাল ফুল ডিটেলস কিন্তু এখানটায় দেওয়া আছে। আজকে ডিসকাশন করব এএনএম জিএনএম 2025 এর ফুল ইনফরমেশনটা। ঠিক আছে, কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, সিলেবাসটা কেমন হবে। এটা কিন্তু খুব একটা ভালো চাকরি, খুবই ভালো চাকরি। তো এখন যে চাকরির বাজার, তো এটা কিন্তু অনেক ছেলে মেয়ে এতে পার্টিসিপেট করছে এবং চাকরিও করছে। তো যারা এখনো পরীক্ষায় বসনি তাদের উদ্দেশ্যে বলবো তারাও কিন্তু এবছর ফর্ম ফিল আপটা করে দিও। এটা কিন্তু খুব ভালো চাকরি। আর যারা এর আগে ফর্ম ফিল আপ করেছিল বাট ব্যর্থ হয়েছে তারা তো দেবেই। ঠিক আছে, বেশ। তাহলে ফুল ইনফরমেশন আমি আজকে ডিসকাশন করছি। দেখো ইনফরমেশন, প্রথমে হেডলাইনটাই দেখো কি বলছে, ইনফরমেশন বুলেটিন। ঠিক আছে, এটা জয়েন্ট এন্ট্রান্স টেস্ট ফর অক্সিলারি নার্সিং অ্যান্ড মিডওয়ে রিসিভ অ্যান্ড জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়ে এএনএম অ্যান্ড জিএনএম 2025 ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। দেখো এই পাবলিশ তোমাদের কিন্তু টোল ফ্রি নাম্বার দিয়ে দিয়েছে, এখানে টোল ফ্রি নাম্বারটা দেওয়া আছে। কোনো সমস্যা হলে কিন্তু এই টোল ফ্রি নাম্বারে গিয়ে ওখানে ফোন করে কিন্তু ডিটেলসটা জানতে পারবে। এটা রিলিজ হয়েছিল গত 28 আগস্ট 2025। ঠিক আছে, 25শে আগস্ট 2025 সাল 28শে আগস্ট হচ্ছে এটা পাবলিশ হয়েছে। ঠিক আছে, তার মানে গতকাল এটা পাবলিশ হয়েছে। ওকে, তো দেখো ইনফরমেশন ইনস্ট্রাকশন ফর অনলাইন অ্যাপ্লিকেশন, কিভাবে অনলাইন অ্যাপ্লিকেশনটা করতে হবে ফুল ডিটেলস এখানে দেওয়া আছে। আমি জাস্ট একটু ডিসকাশন করে দিচ্ছি। ওকে, বেশ। এক নম্বর কি বলছে, প্রথম হেডলাইনে বলি, অ্যানি অ্যাপ্লিকেশন নট ইন compliance with the conditions specified in the information bulletin is liable to be reject। এইখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে, যদি কোনো ক্যান্ডিডেট এই ইনফরমেশনটাকে কি করে, লেবেল করে বা মানে না মানে, তাহলে কিন্তু তার ফর্মটা রিজেক্ট হয়ে যাবে। কেউ না মানলে কিন্তু ফর্মটা রিজেক্ট হয়ে যাবে। ওকে, বেশ। এক নম্বর কি বলছে, অ্যাপ্লিকেশন ফর দ্য অনলাইন এক্সামিনেশন মাস্ট বি ডান অনলাইন। মানে তোমাকে যে অ্যাপ্লিকেশনটা করতে হবে সেটা কিন্তু তোমাকে অনলাইন অ্যাপ্লিকেশন করা যাবে। আর নো প্রিন্টেড অ্যাপ্লিকেশন ফর্ম ইজ অ্যাভেলেবল। প্রিন্টেড কোনো অ্যাপ্লিকেশন কিন্তু এখানে পাওয়া যাবে না। তো তোমরা কিন্তু যখন ফর্ম ফিল আপটা করবে তখন ওই স্ক্রিনশটটা মেরে নিতে পারো। ওকে, বেশ। দ্বিতীয় নাম্বার বলছে, এনশিওর ফিলিং জেনুইন অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাভেলেবল অনলি। তোমাদের বলছে যে অ্যাপ্লিকেশনটা করবে তোমাদের জেনুইন ওয়েবসাইট এই যে দেওয়া আছে www.wbjeb.nic.in অথবা www.wbjeeb.in। এই যে দুটো ওয়েবসাইট আছে, এই দুটো ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনটা করবে। আদার্স কোনো কিন্তু ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনটা করবে না। ওকে, এই দুটো ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনটা করবে। ওকে, বেশ। ডু নট অ্যাটেম্প টু মেক অ্যানি ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন। মানে তোমাকে ফর্ম ফিল আপটা কিন্তু একবারই করতে পারবে, দুবার কিন্তু ফর্ম ফিল আপ করা যাবে না। ঠিক আছে, তোমরা ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন কিন্তু তোমরা করতে পারবে না, তোমাকে ফর্ম ফিল আপটা কিন্তু একবারই করতে হবে। ওকে, বেশ। 4 নম্বর কি বলছে, ইট ইজ এসেনশিয়াল টু হ্যাভ এ ভ্যালিড মোবাইল নাম্বার অ্যান্ড ইউনিক ভ্যালিড ইমেল আইডি। বলছে তোমাকে কিন্তু অবশ্যই একটা ভ্যালিড, যে মোবাইল নাম্বারটা এখনো চালু আছে বা রানিং আছে সেই একটা মোবাইল নাম্বার দিতে হবে এবং তোমাকে একটা ভ্যালিড ইমেল আইডি দিতে হবে। ঠিক আছে, কারণ এই ইমেল আইডি এবং যে মোবাইল নাম্বার, এতে কিন্তু তোমাদের ওটিপি আসবে এবং পরবর্তীতে অনেক এসএমএস আসবে, তোমাদের ইনফরমেশনগুলো কিন্তু এর মধ্যেই আসবে। ঠিক আছে, এটা মাথায় রাখবে। কিন্তু এই ফোন নাম্বার আর ইমেল আইডি কিন্তু চেঞ্জ করা যাবে না। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। এটা কিন্তু ভ্যালিড যেটা আছে সেগুলো দিতে হবে। বেশ। তারপর কি বলছে, ওয়ান্স দ্য রেজিস্ট্রেশন ডিটেইলস, তোমাদের যে রেজিস্ট্রেশনটা করতে হবে সেই রেজিস্ট্রেশনে কি কি লিখতে হবে, নামটা ঠিকঠাক লিখতে হবে, ফাদার্স নেম, মাদার্স নেম, ডোমিসিয়াল অ্যান্ড ডেট অফ বার্থ অ্যান্ড এন্টার দ্য সাবমিটেড দিস ইনফরমেশন ক্যান নট বি চেঞ্জ। বললাম রেজিস্ট্রেশন করার সময় যে ইনফরমেশনগুলো দেওয়া হয় সেই ইনফরমেশনগুলো কিন্তু কখনোই চেঞ্জ করা যায় না, এটা কিন্তু জেনে রেখো। ঠিক আছে, তার মানে নামটা তুমি চেঞ্জ করতে পারবে না একবার দেওয়ার পরে, বাবার নামটা কিন্তু একবার দেওয়ার পরে চেঞ্জ করতে পারবে না, মায়ের নামটাও কিন্তু একবার দেওয়ার পরে চেঞ্জ করতে পারবে না। ডোমিসিয়াল এবং ডেট অফ বার্থ এই দুটো, এদের মধ্যে কোনোটাই কিন্তু তোমরা চেঞ্জ করতে পারবে না। তাই বলছি, যারা ফর্ম ফিল আপ করবে খুব ধীরে সুস্থে এবং মনোযোগ সহকারে ফর্ম ফিল আপ করবে এবং নিজেরা যদি করতে না পারো, তোমরা যদি আউটের কারো কাছ থেকে সাহায্য নাও, তাহলে একটা ভালো লোকের কাছ থেকে সাহায্য নেবে যে সেও একটু বোঝে। ওকে, বেশ।
বেশ, এইটা হলো। এরপর বলছে ডু নট শেয়ার ইউর অ্যাপ্লিকেশন নাম্বার পাসওয়ার্ড এনিওয়ান। বলছে তুমি যে অ্যাপ্লিকেশনটা করবে এই অ্যাপ্লিকেশন নাম্বারটা আর পাসওয়ার্ডটা কিন্তু কাউকে শেয়ার করবে না। ফোনে যদি না থাকে তোমরা কিন্তু একটা খাতায় লিখে রাখবে। কিন্তু অনেক সময় দেখা যায় যে যখন রেজিস্ট্রেশন করছো তখন ঠিক আছে, ফর্ম ফিল আপ করার সময় সব কিছু ওকে ওকে করে দিচ্ছ, কিন্তু পরবর্তীতে দেখা গেলো পরীক্ষাটা হলো অনেক দিন পরে, হ্যাঁ 5-6 মাস পরে পরীক্ষা হলো, তখন কি করা যায় সেইগুলো কিন্তু আর খুঁজে পাওয়া যায় না। এই জন্যই বলবো পাসওয়ার্ড এবং অ্যাপ্লিকেশন নাম্বারটা কিন্তু তোমরা একটা খাতায় লিখে রাখবে, অথবা তুই যে স্ক্রিনশট বা যেটা করে রাখবে সেটা কিন্তু যত্ন সহকারে রেখে দেবে। ওকে, বেশ। 7 নম্বর কি হচ্ছে আপলোডেড স্ক্যান কপি অফ ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার। তোমাকে কিন্তু একটা ফটোগ্রাফ এবং সিগনেচারটা তোমাকে কিন্তু আপলোড করতে হবে, ঠিক আছে? ফটোগ্রাফ এবং সিগনেচারটা আপলোড করতে হবে। হচ্ছে ইন দ্য ইনফরমেশন বুলেটিন ইন অ্যানি ক্যান্ডিডেট রিসিভড অ্যান SMS ইমেল রিগার্ডিং discrepancy in photography signature, he or she must take corrective action immediately within 1 day. Admit card will not be issued if this image are illegal and does not accept। বলছে তোমাকে ফটো এবং সিগনেচার যদি তোমরা আপলোড করার পরে যদি তোমার ইমেইলে কোনো SMS আসে যেটা কারেকশন করতে হবে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই সেটাকে কারেকশন করে নেবে, এবং সেটা যেদিন তোমাকে পাঠাবে SMS তোমাকে কিন্তু সেই দিনেই কিন্তু এটা করতে হবে। ওকে, বেশ। তারপর 8 নম্বর কি বলছে দেখো, ইফ অ্যানি ইনফরমেশন আদার দ্যান নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডোমিসাইল অ্যান্ড ডেট অফ বার্থ গিভেন ইফ in the application needs to be corrected, the rectification cannot be done by the candidate only within the notified correction period। বলছে যদি তোমাকে এই যে নাম, বাবার নাম, মায়ের নাম, ডোমিসাইল এবং আদার ডেট অফ বার্থ সার্টিফিকেট, এগুলো যদি তোমাকে কারেকশন করার নোটিফিকেশন দেয়, এবং তাহলে কিন্তু সেই কারেকশন পিরিয়ডের মধ্যেই কিন্তু তোমাকে করতে হবে। ইন কেস দেখা গেলো তোমাকে এগুলো কারেকশন করার নোটিফিকেশনটা দিল, তাহলে কিন্তু তোমাকে যে টাইম দেবে, যদি বলে 5 তারিখ, তাহলে তোমার 5 তারিখ থেকে 7 তারিখের টাইম পিরিয়ড দেবে, তাহলে এই 5 তারিখ থেকে 7 তারিখের মধ্যেই কিন্তু তোমাকে কারেকশন করতে হবে। অথবা দেখা গেলো বললো 8 থেকে 9, এই 3 দিন টাইম দেয়, তাহলে 3 দিনের মধ্যেই কিন্তু তোমাকে কারেকশনটা করতে হবে। অর্থাৎ যে টাইমটা দেবে তোমাকে সেই টাইমের মধ্যেই কিন্তু কারেকশনটা করতে হবে। ওকে, এবার অ্যাপ্লিকেশন করতে গেলে কত টাকা লাগবে? অ্যাপ্লিকেশন করতে গেলে দেখো 300 টাকা লাগবে, রুপিস 300 টাকা লাগবে, ঠিক আছে? ফর SC ST ক্যাটাগরি এ, মোর রিল্যাক্স, SC ST OBC দের ক্ষেত্রে কিন্তু 300 টাকা লাগবে, ঠিক আছে? ওবিসির মধ্যে যেন ক্যাটাগরি এ আছে, OBC B আছে, ঠিক আছে? তোমার SC SC ST OBC এই 3 জনের ক্ষেত্রে কিন্তু তোমার অ্যাপ্লিকেশন ফি লাগবে হচ্ছে 300 টাকা, এবং আদার ফর অল আদার ক্যান্ডিডেট প্লাস ব্যাকওয়ার্ড সার্ভিসেস ইফ অ্যাপ্লিকেবল তাদের কিন্তু 400 টাকা লাগবে, ঠিক আছে? জেনারেলদের ক্ষেত্রে যেটা বলা হয়, জেনারেলদের ক্ষেত্রে কিন্তু 400 টাকা লাগবে, ঠিক আছে? আর SC ST OBC কিন্তু 300 টাকা লাগবে। এবং এই যে টাকাটা পে করার মাধ্যম হচ্ছে নেট ব্যাংকিং মাধ্যমে পে করতে পারো, অথবা ডেবিট কার্ডের মাধ্যমে, অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে, অথবা QR কোডের মাধ্যমে, অথবা UPI, ঠিক আছে? তো এই যে প্রসেসগুলো আছে তোমার ফোনপে, গুগল পে, UPI, যে কোনো UPI অথবা QR কোড অথবা ক্রেডিট, ডেবিট, নেট ব্যাংকিং যে কোনো মাধ্যমে কিন্তু তুমি এই টাকাটা পে করবে, ঠিক আছে? আর যে টাকাটা দেবে তোমাকে কিন্তু এই টাকাতে নট রিফান্ডেবল। রেলে যেমন কিন্তু কিছু টাকা রিফান্ড করে, কিন্তু তোমাদের এইখান থেকে কিন্তু কোনো টাকা তোমাকে রিফান্ড করবে না, ঠিক আছে? ডু নট ওয়েট ফর দ্য লাস্ট ডেট অফ মেক পেমেন্ট টু অ্যাভয়েড পেমেন্ট ফেলে ব্যাংক আর EFC। এটা কিন্তু খুব ভালো ইনফরমেশন, আমার ভালো লাগলো যে তোমাকে যে পে করার লাস্ট ডেট পর্যন্ত কিন্তু তোমরা ওয়েট করবে না। যে দেখা গেলো ঠিক আছে 5 থেকে 7 তারিখে ডেট দিল, 7 তারিখ লাস্ট ডেট, তোমরা কি করছো, ঠিক আজ করবো না কাল পেমেন্ট করবো, 7 তারিখ কিন্তু তোমরা করবে না। পেমেন্টটা কিন্তু অলওয়েজ কিন্তু আগে আগে করবে, ঠিক আছে? কারণ দেখা গেল তুমি লাস্টের দিন পেমেন্ট করলে তখন ব্যাংকের সার্ভার ডাউন, তাহলে তোমার পেমেন্টটা হবে না, তাহলে কিন্তু তোমার অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল হয়ে যাবে। এই জন্য তোমাকে হাতে সময় রেখে কিন্তু তোমরা পেমেন্টটা করবে। ওকে, বেশ। কিপ কপিস অফ কনফার্মেশন পেজ অ্যান্ড অ্যাডমিট কার্ড ইজ সেফ কাস্টডি। বলছে কনফার্মেশন পেজ এবং অ্যাডমিট কার্ডটা কিন্তু সবসময় সেফ মানে সুরক্ষিত রাখবে। ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু গো থ্রু দ্য বোর্ডস ওয়েবসাইট রেগুলারলি টু আপডেট দেমসেলফ ফর দ্য লেটেস্ট ইনফরমেশন। বলতে ক্যান্ডিডেটরা কিন্তু এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে কিন্তু প্রতিদিন ভিজিট করবে, তোমাদের যে লেটেস্ট ইনফরমেশনগুলো দেবে, আপডেট দেবে, সেগুলো তোমাদের দেখার জন্য।
ঠিক আছে। তার মানে এই যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে তোমাদের রেগুলার ভিজিট করতে বলছে, যদি কোনো লেটেস্ট আপডেট দেয় যাতে তোমরা সেটা দেখতে পারো। এবার কি বলছে দেখো, অ্যাপিয়ারিং ফর দ্য এক্সামিনেশন অ্যান্ড ইভেন অবটেন র্যাঙ্ক ডু নট গ্যারান্টি অ্যাডমিশন, মানে র্যাঙ্ক এবং এটা গ্যারান্টি দিতে পারছি না অ্যাপ্লিকেশন রুলস। এটা এবার কি হচ্ছে, অফিসার অন স্পেশাল ডিউটি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, ওখানে সে একই ইনফরমেশন দিয়ে দিয়েছে এখানে। বেশ, এইবার দিয়ে দেখো তোমাকে পরীক্ষা যে ইনস্ট্রাকশন গুলো আছে সেইগুলো কি পরীক্ষা হবে, কি ফটো সব কিন্তু আমি একটু ডিসকাশন করে দিচ্ছি আরো ডিটেলস। ঠিক আছে, যেগুলো মনে হচ্ছে না ঠিক আছে ডিসকাশন করার দরকার আছে, আমি কিন্তু সেইগুলোই আমি ডিসকাশন করছি। ওকে, এই ইনফরমেশন দিয়েছে, এটা দরকার নেই। বেশ, এখানে কি বলছে দেখো, দ্য এক্সামিনেশন উইল কন্ডাক্ট OMR, পরীক্ষাটা কিন্তু তোমাকে OMR পরীক্ষা হবে, OMR বেসড পরীক্ষা হবে। ঠিক আছে, তার মানে MCQ পরীক্ষা হবে। ঠিক আছে, OMR বেসড মানে তোমাকে MCQ পরীক্ষা হবে। কমন এন্ট্রান্স এক্সামিনেশন ANM and GNM ফর অ্যাডমিশন ইন ভেরিয়াস গভর্নমেন্ট হেল্প ফাইন্যান্স স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ফর দ্য একাডেমিক সেশন 25-26 হবে। ঠিক আছে, 2 years auxiliary nursing and midway receive course and 3 years জেনারেল নার্সিং। তার মানে দেখো 2 বছরের কোর্স, যেটা দুটো আছে, একটা 2 বছরের কোর্স আর একটা হচ্ছে 3 বছরের কোর্স। 2 বছরের কোর্সটা কোনটা, যেটা অক্সিলারি নার্সিং ANM হচ্ছে 2 বছর আর GNM হচ্ছে তোমার 3 বছর। ঠিক আছে, GNM হচ্ছে এটা হচ্ছে 3 বছর আর যেটা ANM এটা হচ্ছে 2 বছর। ডিটেলস গুলো কিন্তু বেশ ভালো করেই বলার চেষ্টা করছি, তোমরা কিন্তু ভালো করে দেখে নেবে সব। হ্যাঁ, তারপরে দেখো কি বলছে, পরীক্ষা কবে হবে। পরীক্ষা কিন্তু টু বি নোটিফাইড সুন, যে ডেট অফ এক্সামিনেশন এবং কখন এবং কবে পরীক্ষাটা হবে সেটা কিন্তু এখনো জানানো হয়নি, এটা কিন্তু তোমাদের পরবর্তীতে কিন্তু জানিয়ে দেবে। প্যাটার্ন অফ কোশ্চেন পেপার, দেখো কোশ্চেন পেপার প্যাটার্নটা কেমন হবে। লাইফ সায়েন্সে 30টা কোশ্চেন থাকবে। নাম্বার ক্যাটাগরি 1 ফুল মার্কস অফ কোশ্চেন 1, মানে 30 নাম্বার অফ কোশ্চেন 30টা কোশ্চেন থাকবে, যার মার্কস হচ্ছে একটা কোশ্চেন মার্ক হচ্ছে 1। ক্যাটাগরি 2 এখানে হচ্ছে ফুল মার্কস কোশ্চেন থাকবে হচ্ছে 10টা, একটা কোশ্চেনের মার্ক হচ্ছে 2। ঠিক আছে, তার টোটাল নাম্বার অফ কোশ্চেন 40টা কোশ্চেন, তাহলে মার্কস হচ্ছে 50। তার মানে 30টা কোশ্চেনের জন্য কত, 30 নাম্বার, আর 10টা কোশ্চেনের নাম্বার হচ্ছে 20 নাম্বার, তাহলে 30 আর 20 হয়ে গেল কত, 50। ওকে, বেশ। ফিজিক্যাল সায়েন্স কোশ্চেন 15টা কোশ্চেন থাকবে 1 নম্বরের, তার মানে 15, আর 5টা কোশ্চেন থাকবে 2 নম্বরের, তার মানে 10। 15 আর 10 হলো 25, বোঝা গেল। বেশ, বেসিক ইংলিশে থাকবে হচ্ছে 15টা কোশ্চেন, 15টা কোশ্চেনের জন্য 15 নাম্বার, টোটাল কোশ্চেন 15। ম্যাথামেটিক্সে থাকবে 10টা কোশ্চেন, 10টা কোশ্চেনের জন্য 10। জেনারেল নলেজ থাকবে 10, 10-এর জন্য তোমার 10। লজিক্যাল রিজনিং থাকবে 5, 5টার জন্য তোমার 5। টোটাল হচ্ছে তোমার টোটাল মার্কস হচ্ছে কত, 115। ঠিক আছে, টোটাল কোশ্চেন হচ্ছে 100 এবং টোটাল মার্কস হচ্ছে 115, তার মানে তোমাকে 115 মধ্যে কিন্তু পরীক্ষাটা দিতে হবে। ওকে, বেশ। এবার কি বলছে দেখো, কোশ্চেনে তোমার পরীক্ষার জন্য কিন্তু দেখো বললাম MCQ হবে, MCQ টাইপ কোশ্চেন হবে। টাইম হচ্ছে তোমার 1.5 ঘন্টা। ঠিক আছে, টাইম পিরিয়ড হচ্ছে 1.5 ঘন্টা। ইংলিশ অ্যান্ড বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এক্সেপ্ট বেসিক ইংলিশ অ্যান্ড লজিক্যাল রিজনিং সিলেবাস। লাইফ সিলেবাসটা কি বলছে, সিলেবাসটা বলেই দিলাম। লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স উইল বি বেসড অন 10 স্ট্যান্ডার্ড, বলছে এই যে সব কিন্তু মাধ্যমিক লেভেলে কিন্তু লাইফ সায়েন্স, ঠিক আছে, ফিজিক্যাল সায়েন্স আর ম্যাথ এগুলো কিন্তু তোমার মাধ্যমিক বেসে থাকবে। সিলেবাস অফ দ্য রিকগনাইজড বোর্ড কাউন্সিল ইন্ডিয়া অ্যান্ড বেসিক ইংলিশ জেনারেল নলেজ লজিক্যাল উইল বি ইকুইভ্যালেন্ট 12 স্ট্যান্ডার্ড কারেকশন। ঠিক আছে, তার মানে আবার বলে দিই, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথ সেটা যে মাধ্যমিক পাস হবে, আর যেটা হচ্ছে তোমার বেসিক ইংলিশ, জেনারেল নলেজ আর রিজনিং, যেটা লজিক্যাল রিজনিং, এগুলো কিন্তু তোমার 12 স্ট্যান্ডার্ডে হবে, মানে 12 ক্লাস পাশের লেভেলে হবে। সায়েন্সটা হবে তোমার মাধ্যমিক, আর সায়েন্সের বাকিগুলো হবে 12 ক্লাসে মোডে হবে। ঠিক আছে, বেশ। এবার কি বলছে দেখো, কোশ্চেন আর অ্যান্সার স্পেশালি ডিজাইন মেকানিক্যাল, এই তো OMR বেসটা হবে, সেটা বলেই দিলাম। OMR শিটে পরীক্ষা হবে।
তোমাকে ডার্কিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট সার্কেল বাবেল কমপ্লিট উইথ দ্য ব্লু অর ব্ল্যাক লিঙ্ক বল পয়েন্ট পেন। তোমাকে যে পরীক্ষাটা দেওয়া হবে সেটা ব্লু অথবা ব্ল্যাক বল পেনে কিন্তু দিতে হবে, ঠিক আছে? ব্লু অথবা ব্ল্যাক বল পয়েন্ট পেনে কিন্তু তোমার পরীক্ষা দিতে হবে। লাল, সবুজ, হলুদ এই সমস্ত পেন নিয়ে গেলে কিন্তু সেখানে পরীক্ষা হবে না। ওকে, বেশ। তারপরে কি বলছে, ইফ নো ওয়ে রেসপন্সিবল, যদি এগুলো তুমি না মানো তাহলে কিন্তু তোমাকে ওএমআর শিটটা ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবে, ওএমআর শিটটা কিন্তু তাহলে ক্যান্সেল হয়ে যাবে। রেসপন্স মার্কিং ক্যান নট বি এডিটেড, চেঞ্জ, ইরেজড আর মডিফাইড। তুমি যে মার্কিংটা করবে সেটা কিন্তু এডিট করা যাবে না, চেঞ্জ করা যাবে না, মুছে ফেলা যাবে না, মডিফাইডও করা যাবে না, ঠিক আছে? স্কোরিং কোশ্চেন ক্যাটাগরি 1, অনলি ওয়ান অপশন ইজ কারেক্ট। তোমাকে যে অপশনগুলো দেওয়া হবে, 4টে অপশন দেওয়া হবে, এ বি সি ডি, যে কোনো একটা অপশন তোমাকে কারেক্ট হবে, বাকিগুলো কিন্তু তোমার ভুল হবে। কারেক্ট রেসপন্স উইল বি লিড 1 মার্ক অফ ইচ কোশ্চেন। এক একটা কোশ্চেনের জন্য কিন্তু তোমার এক একটা নাম্বার থাকবে। ইনকারেক্ট রেসপন্স উইল বি 25% নেগেটিভ মার্ক। তার মানে তোমাকে বলছে যদি 4টে যদি ভুল করো তাহলে তোমার 1 নাম্বার কিন্তু কাটা যাবে। 4টে কোশ্চেন ভুল করলে 1 নাম্বার কাটা যাবে, ঠিক আছে? এটা মানে নেগেটিভ মার্ক কিন্তু আছে, এটা মাথায় রাখবে। 4টে কোশ্চেন ভুল করলে 1 নাম্বার কাটা যাবে। পর কারেকশন আছে, ঠিক আছে। নো অ্যাটেম্প দ্য কোশ্চেন উইল ফেক 0 মার্ক। আর যদি কোনো কোশ্চেন অ্যাটেম্প না করো তাহলে 0। বেশ, এবার ক্যাটাগরি 2 নম্বরে কি বলছে দেখো, ক্যাটাগরি নো অর মোর অপশন ইজ কারেক্ট, মার্কিং অল কারেক্ট অপশন উইল বি 2 মার্কস। মানে ওইখানে বলে দিয়েছে এক একটা কোশ্চেনের ভ্যালু হচ্ছে 2 নাম্বার। ওইখানে কিন্তু আগেই বলে দিয়েছি এক একটা কোশ্চেনের জন্য তোমার কিন্তু 2 নাম্বার করে ধার্য করা আছে। দেখো এইখানে কিন্তু একটা ভালো কোশ্চেন বলেছে, দেখা গেলো ক্যাটাগরি 2তে তোমার যে সিস্টেমটা হবে, দেখা গেলো কোনো কোনো ক্ষেত্রে তোমার 1-এর অধিকও কিন্তু তোমার ঠিক হতে পারে। He said answer will be treated incorrect. He will be held 0 marks even if 1 or more of the chosen option is correct. বলছে 1 অথবা 1-এর বেশি অপশনে কিন্তু তোমার কারেক্ট হতে পারে, ঠিক আছে? মানে তোমাকে যে একটা অপশনই যে কারেক্ট হবে তা না। দেখা গেল অপশন এ বি সি ডি, এর মধ্যে এটাও কারেক্ট এটাও কারেক্ট, তাহলে দুটোই কিন্তু তোমাকে লিখতে হবে। নট অ্যাটেম্পটিং দ্য কোশ্চেন উইল ফেক 0, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবে। For partially correct answer, that is when all correct options are not marked and also no incorrect option are marked, about 2x no number of correct option marks total number of actually correct option। মানে বলছে এটা যেটা বলতে চাইছে, দেখা গেলো মোর দেন ওয়ান কোশ্চেন যদি ঠিক হয়, যদি দুটো অপশন দিয়ে তাহলে দুটোই ঠিক। এবার যদি তোমার তাহলে একটা অপশন ঠিক করেছে একটা অপশন ঠিক করনি, তাহলে বলছে নো নাম্বার অফ কারেকশন অপশন মার্ক, নাম্বার অফ কারেক্ট অপশন মার্ক। তার মানে তুমি যেটা কারেক্ট করবে তার সাথে সেটাই কিন্তু তুমি পাবে, ঠিক আছে? আর নো অ্যাটেম্পটস দ্য কোশ্চেন উইল ফেক 0 মার্কস। এটা কিন্তু ভালো করে দেখে নিও। হ্যাঁ, এবার হচ্ছে র্যাঙ্কিং মেথোলজি অ্যান্ড পাবলিশড অফ মেরিট লিস্ট উইল প্রিফার মেরিট র্যাঙ্ক বেসড অন দ্য ক্যান্ডিডেট স্কোর। এই মেরিট লিস্টটা কি হবে, মেরিট লিস্টে ক্যান্ডিডেটদের স্কোরের ওপর কিন্তু নির্ভর করবে, ঠিক আছে? টু সেপারেট র্যাঙ্ক উইল বি পাবলিশ এএনএম এ জেন, এএনএম এবং জিএনএম এর জন্য কিন্তু দুটো আলাদা সেপারেট র্যাঙ্ক কিন্তু তোমাকে পাবলিশ করবে। দ্য র্যাঙ্ক শ্যাল বি নেম অ্যান্ড স্টাইল জিএনএম জেনারেল মেরিট র্যাঙ্ক, ঠিক আছে? এএনএম এবং জিএনএম এর জন্য দুটো কিন্তু সেপারেট র্যাঙ্ক কিন্তু পাবলিশ করবে, ঠিক আছে? তারপর র্যাঙ্কিং শ্যাল বি ডান a separate reserved category merit option will also indicated for, হ্যাঁ মানে সেপারেট রিজার্ভড ক্যাটাগরি মেরিট অপশনটা কিন্তু অ্যাভেলেবল থাকবে, যেমন এসসি এসটি ওবিসিদের জন্য কিন্তু এটা সেপারেট থাকবে, ঠিক আছে? ফর রেসপেক্টিভ ক্যাটাগরি স্টুডেন্ট, ক্যাটাগরি স্টুডেন্টের জন্য কিন্তু এটা থাকবে, ঠিক আছে? সিকোয়েন্স অর্ডার ফর দ্য কাউন্সেলিং অ্যান্ড দ্য সিট অ্যাডমিশন উইল বি বেসড অন জিএনএম অনলি, নট অন ক্যাটাগরি মার্ক। এই যে জিএনএম
এইটার উপর নির্ভর করে কিন্তু তোমার কাউন্সেলিং অ্যালটমেন্ট অ্যাডমিশনটা হবে, নট অন ক্যাটাগরি র্যাঙ্ক, র্যাঙ্ক অনুযায়ী কিন্তু এটা হবে না, ঠিক আছে। ক্যাটাগরি র্যাঙ্কস অফ আদার ক্যারিয়ার উইল নট বি রিভাইজ, ঠিক আছে। টাইপ ব্রেকিং মেথোডোলজি মেরিট লিস্ট লেস নেগেটিভ মার্ক ইন টোটাল, এটা অনেকটা কিভাবে দেখলে অনেকে কোশ্চেন সেম হয়ে গেছে, তাহলে কিভাবে কি মাপা হবে, হ্যাঁ সেই গেলে এখানে বলে দেওয়া আছে, অতটা এইটা অতটা ইম্পর্টেন্ট নেই, কারণ পুরোটা ডিসকাশন করতে গেলে তো দরকার নেই, যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট সেটাই আমি ডিসকাশন করবো, ঠিক আছে। দেখো, দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি সিটিজেন, যে যারা এলিজিবিলিটি কারা, যে যারা এনএম জেনে পরীক্ষা দেওয়ার এলিজিবিলিটি কারা, অ্যাপ্লিকেশন মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া মাস্ট ডোমিসাইল অফ ওয়েস্ট বেঙ্গল, মানে অবশ্যই তাকে কিন্তু ভারতের নাগরিক হতে হবে। দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ পাস্ট অর মাস্ট বি অ্যাপিয়ারিং 2025 ক্লাস 12 এক্সামিনেশন, মানে যে পরীক্ষার্থী কিন্তু অবশ্যই 12 ক্লাস পাস হতে হবে, ঠিক আছে। অবশ্যই কিন্তু তাকে কোয়ালিফিকেশন কিন্তু 12 ক্লাস পাস কিন্তু থাকতে হবে, মাধ্যমিক পাস করলে কিন্তু হবে না। দ্য অ্যাপ্লিকেন্ট এজ মাস্ট বি লেস দেন অ্যাটলিস্ট 7, মানে অবশ্যই তাকে কিন্তু মোর দেন 7 মানে 17 বছরের কিন্তু বেশি হতে হবে। তাহলে দুটো পয়েন্ট, একটা হচ্ছে 12 ক্লাস পাস হতে হবে, 12 পাস হতে হবে, আর হচ্ছে 17 বছরের বেশি হতে হবে। বেশ, কারা কোন পরীক্ষায় বসতে পারবে, দেখো যারা মেলটা হচ্ছে শুধুমাত্র জেন্ডার, এএনএম অনলি, ফিমেলরা হচ্ছে এএনএম এ বসতে পারবে, আর ফিমেল এবং মেল দুটোই হচ্ছে জিএনএম এ বসতে পারবে। ম্যাক্সিমাম এজ নো আপার লিমিট, মানে এএনএম এর কোনো ঊর্ধ্ব সীমা নেই, বয়সের ঊর্ধ্ব সীমা নেই, জিএনএম এর কিন্তু বয়সের কোনো ঊর্ধ্ব সীমা নেই। রেসিডেন্ট অবশ্যই ওয়েস্ট বেঙ্গল আনইন্টারেক্টলি ফর অ্যান্ড লিস্ট লাস্ট 10 years উইল বি এত, হ্যাঁ তাকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে, অ্যাটলিস্ট 10 বছর কিন্তু লিস্ট 10 years উইল বি, মানে 31/12/24 অনুযায়ী কিন্তু 10 বছর তাকে ওয়েস্ট বেঙ্গল থাকতে হবে, পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। দুটো ক্ষেত্রে সেম। ল্যাঙ্গুয়েজ অবশ্যই রিড রাইট অ্যান্ড এক্সপ্রেস ইন বেঙ্গলি আর নেপালি, বাংলা এবং নেপালি ভাষা কিন্তু তাকে অবশ্যই লিখতে এবং পড়তে জানতে হবে, ঠিক আছে, লিখতে পড়তে কিন্তু জানতে হবে। মিনিমাম কোয়ালিফিকেশন দেখো, মাস্ট পাস 10+2, অবশ্যই তাকে বললাম 12 পাস হতে হবে, 12 পাসে অ্যাপ্লিকেশন করতে পারবে, উইথ অ্যাটলিস্ট 40% মার্কস ইন অ্যাগ্রিগেট, এবং তাকে কিন্তু 40% মার্কস নিয়ে কিন্তু তাকে পাস করতে হবে। 5% অফ টোটাল মার্কস ইন রিল্যাক্সেড, এবার কিন্তু যারা এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, এদের কিন্তু 5% টোটাল মার্কসে কিন্তু একটা রিল্যাক্সেশন কিন্তু সে দিয়ে মানে পাবে আর কি, ঠিক আছে, 5% এজ রিডাকশনটা পাবে, মানে এজ না মানে তোমার এদের যদি 40% লাগে তাহলে এরা হচ্ছে 35% অ্যাপ্লিকেশন করতে পারে, ঠিক আছে, এরা হচ্ছে 35% অ্যাপ্লিকেশন করতে পারে। মাস্ট পাস ইন ইংলিশ এক্সামিনেশন, অবশ্যই তাকে মার্কলেস ইংলিশ থাকতে হবে, এটা ঠিক আছে। ভোকেশনাল স্ট্রিমদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য, ঠিক আছে, এগুলো অতটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে, এগুলো অতটা না। মেডিকেল ফিটনেস থাকতে, অল ক্যান্ডিডেট মাস্ট বি মেডিকেলি ফিট ফর দ্য কোর্স অ্যান্ড মাস্ট, বলছে এই যে সমস্ত স্টুডেন্ট কিন্তু মেডিকেলি ফিট থাকতে হবে, ঠিক আছে, কোর্স করার জন্য, আর প্রোডিউসড মেডিকেল ফিটনেস সার্টিফিকেট ফর দ্য ফর্মেটিভ গিভেন অ্যাপেন্ডিক্স 3, ঠিক আছে, অর্থাৎ মেডিকেল ফিটনেস তাকে অবশ্যই থাকতে হবে, ঠিক আছে। There are 2 government mail instruction and few private mail instruction, কিছু হচ্ছে তোমার গভর্নমেন্ট মেল ইনস্ট্রাকশন আছে, আর কিছু হচ্ছে প্রাইভেট মেল ইনস্ট্রাকশন তোমাদের আছে, ঠিক আছে। পাস্ট মিন্স পাস্ট বোথ থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল অ্যান্ড প্রজেক্ট, থিওরি প্র্যাকটিক্যাল প্রজেক্ট তিনটেতে কিন্তু তোমার পরীক্ষায় পাস করতে হবে, ঠিক আছে। এবার ডকুমেন্ট ভেরিফিকেশন, অ্যাডমিট কার্ডস, ডকুমেন্ট যখন ভেরিফিকেশন হবে তখন কি কি লাগবে, অ্যাডমিট কার্ড, র্যাঙ্ক কার্ডটা যেটা তোমাকে প্রোভাইড করবে বোর্ড, ঠিক আছে, এইগুলো লাগবে। আফটার কাউন্সিলিং আর অ্যাডমিশন বাই দ্য অ্যালটমেন্ট ইনস্টিটিউশন হেলথ, candidate cannot be assumed that the personal information shown in the admit card are accepted up to the board,
এগুলো না দিলে ক্যান্সেল হয়ে যায়। হ্যাঁ, এই লিখে রয়েছে seat matrix. The seat matrix for last year, that is for the academic season 24-25 given board website. এই তোমাদের কতগুলো সিট আছে সেটা কিন্তু বোর্ডের ওয়েবসাইটে কিন্তু তোমরা দেখতে পারবে, ঠিক আছে। রিজার্ভেশন অফ সিট, রিজার্ভেশন এগুলো দরকার নেই। এইগুলো আগে পরীক্ষাটা দিয়ে নাও। ডোমিসাইল ক্রাইটেরিয়া, ক্যান্ডিডেট বিং পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আনইন্টারেক্টলি ফর দ্য লাস্ট 10 ইয়ার্স। এত এই যে ডেটা ডোমিসাইল সার্টিফিকেট তোমাকে এটা বিডিও অফিস থেকে কিন্তু আনতে হবে, ঠিক আছে। এই ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু সবাইকেই আনতে হবে, ঠিক আছে। বেশ, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, এইসব এই যে ফলো আছে এদের মাধ্যমে তোমার ডোমিসাইল সার্টিফিকেটটা পাবে, ঠিক আছে। কমপ্লিমেন্ট অথরাইজ ইস্যুড এসসি এবং এসটি কার্ড যারা ইস্যু করেছে সাব ডিভিশন অথবা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, যারা এসসি কার্ড আছে তারা সবাই এটা বুঝতে পারবে, এসসি এসটি ওবিসি, ঠিক আছে। এগুলো দরকার নেই। ইডাব্লিউএস সার্টিফিকেট এখানে এর আগের ভিডিওতে আমি অনেক বলে দিয়েছি। ইডাব্লিউএস সার্টিফিকেট কীভাবে করতে হবে এটা বুঝতে পারবে তোমরা, এটা দরকার নেই। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যাদের আছে তারা বুঝতেই পারবে। সিভিল ডিফেন্স আছে, ট্রেনিং, লিগ্যাল ইনস্ট্রাকশন, রেজিস্ট্রেশন, অ্যাপ্লিকেশন। এইটা খুব ইম্পর্টেন্ট যে আপলোডিং ইমেজ, এটা কিন্তু অনেকেই ভুল করে যে আপলোড ইমেজটা কিভাবে আপলোড করব। দেখো, দ্য ক্যান্ডিডেট ইজ রিকোয়ার্ড আপলোড জেপিজি অথবা জেপিইজি ইমেজ ফরম্যাটে কিন্তু তোমাকে ছবিটা আপলোড করতে হবে। রিসেন্ট কালার ফটোগ্রাফ লাগবে, কালার ফটোগ্রাফ এবং জেপিইজি এবং এটা 10 থেকে 200 কেবির মধ্যে কিন্তু আপলোড করতে হবে। আর সিগনেচারটা হবে তোমাকে 4 থেকে 30 কেবি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ছবিটা তোমাকে জেপিজি অথবা জেপিইজি এবং কালার ফটোগ্রাফ করতে হবে এবং সেটা সাইজ হবে 10 থেকে 200 কেবি আর সিগনেচার কিন্তু 4 থেকে 30 কেবি। ফটো এবং সিগনেচার ক্যান্ডিডেট আপলোড ইন 1 এগো, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। আর এটা কিন্তু পেমেন্ট অফ এক্সামিনেশনটা বলেই দিয়েছি এর আগে, আর বলার কিছু নেই, এগুলো তো বলে দিয়েছি। কারেকশন অ্যাপ্লিকেশন ফর্ম এই তো সব বলে দেওয়া আছে। অ্যাডমিট কার্ড, অ্যালটমেন্ট সেন্টার, এগুলো ঠিক আছে, সবই কিন্তু বলে দেওয়া আছে। হ্যাঁ, ওইটাই খুব ইম্পর্টেন্ট ছিল। ঠিক আছে, তাহলে আজকে টোটাল সিস্টেমটা কিন্তু আমি ফর্মটা আলোচনা করে দিলাম, ঠিক আছে। তো আর এখানে বিভিন্ন ফর্মগুলো দেওয়া আছে, মেডিকেল ফিটনেসের যে ফর্ম দেওয়া আছে, হ্যাঁ, এগুলো পরবর্তী লাগবে, মেডিকেল ফিটনেস যখন কাউন্সিলিং হবে পরে, ঠিক আছে। এগুলো এখন দরকার নেই। ফিজিক্যাল এক্সামিনেশন এই ফর্মগুলো এখানে দিয়ে দিয়েছে, তাছাড়া কিছুই না। বিভিন্ন ফর্ম দেওয়া আছে, তোমরা আগে পরীক্ষাটা ভালো করে দাও, অথবা এখানে তোমার যে ডোমিসাইল সার্টিফিকেট সমস্ত ফর্ম কিন্তু এখানে দেওয়া আছে, তোমরা যখন যাবে সেখানে কিন্তু এটা তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে। আর এখানে দেখো বিভিন্ন ডিস্ট্রিক্টের কোডগুলো দেওয়া আছে, জোন কোড দেওয়া আছে, ফর্ম ফিল আপের সময় লাগতে পারে, তোমরা কিন্তু এখান থেকে জোনটাও দেখে নেবে। আর ঠিক আছে, এর ওএমআর বেসড কীভাবে পরীক্ষা হবে সব কিন্তু এখানে স্যাম্পলটা দেওয়া আছে, ঠিক আছে। এটা কিন্তু তোমরা দেখতে পারো, দেখেছো। অথবা এই ওএমআর সিটটা বের করে তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারো বাড়িতে বসে, এটা প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। সব কিন্তু এখানে সিস্টেমিকলি দেওয়া আছে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং পরবর্তী ভিডিও সবার আগে এরকম ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রিপশন করে রাখবে। সবাই ভালো থাকবে, টাটা, বাই বাই।